নয়ের দশক ঠিক সেই সময় বঙ্গজুড়ে তখন বামেদের ঝোড়ো হাওয়া। তিনবার জ্যোতি বসু তিনি মুখ্যমন্ত্রী হলেন বঙ্গের ক্ষেত্রে, এবং তারপরে একের পর এক তাদের উত্থান। আর ঠিক সেই সময় 91 সালে একের পর এক যখন তারা জিতছেন, বাম জামানা যখন চলছে, বহাল তবিয়তে যখন বাম জামানার বিভিন্ন বিষয় সামনে আসছে, তখন ঠিক সে জায়গায় বিরোধী দলনেত্রী হিসেবে যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুরু করেছিলেন নো আইডি কার্ড নো ভোট, অর্থাৎ সচিত্র প্রমাণপত্র। আর ঠিক সে ঘটনাকে কেন্দ্র করে মহাকরণ অভিযান। অনুপ্রবেশ শিশুকে কেন্দ্র করে বারংবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বহাল তবিয়তে সরব হতে দেখা গিয়েছে। আজ ঠিক সেই বিষয় নিয়েই কথা হবে। আমরা একটু ইতিহাস মনে করিয়ে দিলাম, কিন্তু প্রশ্ন 21শে জুলাই নিয়ে। 13 জন শহীদকে, কংগ্রেসের নেতা নেতৃত্বকে এক প্রকার গুলি করে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এবং ঠিক সেই সময় পুলিশের ওপর আসে অভিযোগ, আসে স্বরাষ্ট্র সচিবের ওপর অভিযোগ, এবং তার সঙ্গে আসে বুদ্ধদেব ভট্টাচার্য সহ জ্যোতি বসুর ওপর অভিযোগ। হয়েছিল কমিশন বানানো হয়েছিল, কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত যদিও বা অধরা। কিন্তু প্রশ্ন হচ্ছে একই জায়গাতে, তা হলো 21শে জুলাই প্রসঙ্গ। আর ঠিক সেই 21শে জুলাই প্রসঙ্গে আবারও আগামীকাল 21শে জুলাই স্মরণ সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শের মঞ্চে নতুন করে দাবাই দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিরোধী শিবিরকে। উল্টো দিকে উত্তরকন্যা অভিযান একই সঙ্গে রেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ উত্তরে যখন উত্তরকন্যা, দক্ষিণে তখন ধর্মতলা, 21শে স্মরণ। এই দুই সমীকরণ এখন বাংলার রাজনীতিতে সরগরম। এবং প্রশ্ন হচ্ছে একটি জায়গাতে, এই দুপক্ষের মধ্যেই সত্যিই যে যুযুধান দুপক্ষ সামনে আসছে, তার থেকে সাধারণ মানুষ ঠিক কী পাবে? সাধারণ মানুষ বার্তা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল ঠিক কী বলছেন বাংলা বাঙালি অস্মিতা নিয়ে। এবং উল্টো দিকে উত্তরকন্যা অভিযানের ক্ষেত্রে বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হবে অনুপ্রবেশ ইস্যু। এই দুই ইস্যুই এখন মূল হাতিয়ার, এক পক্ষ শাসক, এক পক্ষ বিরোধী। এই শাসক বিরোধী তরজার মাঝে সাধারণ মানুষ কার মেসেজকে প্রায়োরিটি দেন, কার মেসেজকে সত্যি বলে মনে করেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে গ্রামে এই মেসেজগুলো পৌঁছে দিতে, বাংলা বাঙালি অস্মিতার কথা। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সভাস্থল পরিদর্শন করেছেন এবং 3টি বিষয়ের দিকে নজর দিয়েছেন। একদিকে ডিভিসি, একদিকে বাংলা বাঙালি অস্মিতা, এবং অন্যদিকে সিপিআইএমের তানাশাহি সেই সময়কার। তারা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, ঝড় ওঠান সোশ্যাল মিডিয়া, কিন্তু গ্রাউন্ড জিরোতে কিচ্ছু নেই। এটাই বোঝানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে উত্তরকন্যা অভিযানের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কতটা প্রস্তুত, সেটাও আমাদের নজরে রয়েছে। আজ এখান থেকেই বিতর্ক সভা শুরু হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ঘড়ি কাটা ঠিক সন্ধ্যে 6:57। আপনারা জানেন সন্ধ্যে 6:57 মানে প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমি ঠিক এ জায়গায় সরাসরি দর্শকদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো, যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় করবো। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই মাননীয় শুভম ব্যানার্জি, সিপিআই নেতা, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। মূল বিষয় আসবার আগে অঞ্জনের প্রশ্ন আপনাদের সামনে রাখছি। দেখুন, বাঙালি অস্মিতা, অনুপ্রবেশ, যুযুধান দুই পক্ষ একই দিনে দুটো বিষয়কে গুরুত্ব দেবে। আমার প্রশ্নটার গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। আমি কি বলতে চাইছি, বাঙালি অস্মিতা, অনুপ্রবেশ, যুযুধান দুই পক্ষ একই দিনে দুটো বিষয়কে গুরুত্ব দেবে। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি, বাঙালি অস্মিতা যখন হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে, তখন বিরোধী শিবিরের কাছে হাতিয়ার অনুপ্রবেশ। কিন্তু আমাদের রাজনীতি একটু দুভাগে ভাগ হয়ে গিয়েছে, এবং সেই ভাগটা হচ্ছে এই বাঙালি অস্মিতা এবং অনুপ্রবেশ, এই দুই ইস্যুতেই দুপক্ষই একই সঙ্গে কথা বলছে না। তার কারণ, বাংলা বাঙালি অস্মিতা নিয়ে কথা বললে বিজেপির ক্ষেত্রে, বিজেপি শাসিত রাজ্যে সত্যি এই সমস্যাগুলো রয়েছে, তাই জন্য হয়তো বিজেপি একটু এড়িয়ে যেতে চাইছে। আর অনুপ্রবেশ ইস্যুতে কথা বলতে চাইছে না তৃণমূল কংগ্রেস, তার কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে অনুপ্রবেশ ইস্যুতে কথা বললেই আবারও ভোট বাক্সে প্রভাব পড়বে। কিন্তু আমরা আবার রাজনৈতিক মতাদর্শে খুব একটা বিশ্বাসী নই, আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, তাই সাদাকে সাদা, কালোকে কালো দেখানোই আমাদের কাজ। অন্তত শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জনের সাথে আপনারা এটাই পেয়ে থাকেন। আজ ঠিক এখান থেকেই সরাসরি আমি প্রত্যেকের কাছে আসবো, যারা আমাদের সঙ্গে জুড়েছেন।
তাদের প্রত্যেককে ওপেনিং রিমার্ক দেওয়ার সুযোগ দেবো আমি। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। সৌমেনবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলা প্রাইম টাইম শব্দে কাটাকাটি অনুষ্ঠানে। প্রশ্নটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, বাঙালি অস্মিতা, অনুপ্রবেশ, যুযুধান দুই পক্ষ একই দিনে দুটো বিষয়কে গুরুত্ব দেবে। আমি প্রথম সুযোগটাই দেবো সরাসরি রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, টাইপ টিভি চ্যানেলে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, শুভ সন্ধ্যা। আপনি যেটা বললেন, বাঙালি অস্মিতা দুপক্ষ একদিনে দুটি বিষয়কে গুরুত্ব দিবে নাকি বাঙালি? দেখুন, বাঙালি জাতি আগাগোড়ায় না, আপনার বুঝতে ভুল হয়েছে। বাঙালি গুরুত্ব দেবে কিনা নয়, আমি বলতে চাইছি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের কাছেই দুটো হাতিয়ার, একদিকে বাঙালি অস্মিতা, অন্যদিকে অনুপ্রবেশ। দুজনেই এই একই বিষয়ে কথা বলবে কি? না না, শুনুন, আপনি তো প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, সবার উদ্দেশ্যে আপনি প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। আমি যেটা মনে হয়েছে সেটা বলছি অঞ্জন দা। দেখুন, বাঙালি জাতি কোনোদিনই এই 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 ধরনের যারা মানে দুটো যুযুধান রাজনৈতিক দল একদিন একুশে জুলাই শহীদ দিবস, আর পাশাপাশি 21শে জুলাই উত্তরকন্যা আন্দোলন বা উত্তরবঙ্গ চলো, এই যে দুটো দুটো যুযুধান দুটো দল, এই দুটো দলের মধ্যে দুটো দলই হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ করার রাজনীতি করছে। কারণ আপনি যদি দেখেন এইখানে যে উত্তরবঙ্গে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা চাচ্ছে তাদের গদি বাঁচিয়ে রাখতে, যে কটা এমএলএ আছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ইস্যুটাকে খাড়া করার চেষ্টা করছে। পাশাপাশি মমতা ব্যানার্জি দেখছে যে 21শে জুলাই যেটা শহীদ দিবস হিসেবে তার শক্তি প্রদর্শনী দিবস করতে চলেছে পশ্চিম বাংলায়, মানে তিনি শক্তি দেখাতে চলেছে যে তার কত শক্তি আছে, সেই শক্তি দিবস হিসেবে। আমি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, প্রশ্ন নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আপনার ওপেনিং রিমার্ক। দেখুন, বাঙালি অস্মিতা এবং অনুপ্রবেশ এই যুযুধান এই বিষয়টা আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অনুপ্রবেশ একটা ভারতবর্ষের একটা জ্বলন্ত ইস্যু। আমাদের বাংলা হয়ে এই অনুপ্রবেশটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা কোনো ক্রমেই স্বীকার করবে না যে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে বা ভারতবর্ষে অনুপ্রবেশ হচ্ছে। কারণ আমরা সকলেই জানি একটা বিষয়, সেটা হচ্ছে এখনো 540 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এখনো কাঁটাতারের বেড়া হয়নি। সেই সুবাদে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারীদের ধরে নিয়ে এসে এদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে নাগরিকত্ব দিয়ে তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে এবং তাদের ভোটের সময় ভোট নেওয়ার একটা কৌশল তারা বিভিন্ন সময় আমরা দেখে এসেছি। তাই জন্য ভারতীয় জনতা পার্টি মনে করে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং বিতরণ আমাদের করতে হবে। তার জন্য আগামীকাল উত্তরকন্যা অভিযান যুব মোর্চার পক্ষ থেকে হবে। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই সমাবেশে থাকবেন এবং জ্বলন্ত সমস্যা নিয়ে আগামীকালকে মিটিংয়ে আলোচনা হবে। বেশ, শুভমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ আটকানো এবং বাঙালি অস্মিতা রক্ষা করা দুটো পরস্পর বিরোধী বিষয় তো নয়। একসাথে একটা প্রশাসন সে অনুপ্রবেশ আটকাতে পারে, যে অন্যায় অনুপ্রবেশ, সেটা মায়ানমার থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক, সেটা তারা একটা প্রশাসন তারা আটকাতে পারে। এবং একই সাথে বাঙালি যে অস্মিতা, বাংলা ভাষার যে অস্মিতা গরিমা, বাংলার সংস্কৃতির যে অস্মিতা গরিমা, সেটাও একসাথে রক্ষা করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, তৃণমূল এবং বিজেপি তারা এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। তৃণমূল যেটা করছে সেটা হচ্ছে তাদের ভোটের স্বার্থে তারা এই অন্যায়ভাবে অনুপ্রবেশগুলোকে মদদ দিচ্ছে, তাদেরকে ভোটার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে, আধার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে, যাতে তারা তৃণমূল দলের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। আর দ্বিতীয়ত বিজেপি যেটা করছে সেটা হচ্ছে বিজেপি তাদের যে পশ্চিমের রাজ্যগুলোতে যখন বিজেপি রাজনীতি করে, পশ্চিমের রাজ্যগুলোতে বিজেপির রাজনীতির ক্ষেত্রে যে বিষয়গুলোকে আমরা দেখতে পাই, একটা হচ্ছে তাদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া এবং সেই বাঙালিদের উপর সেই খাদ্যাভ্যাস, সেই সংস্কৃতি এবং ভাষা, হিন্দি ভাষা, সেইটা চাপিয়ে দেওয়া, সেই চেষ্টাটা বিজেপি সুযোগ পাবেন। আমি সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু, আসলে এই দুই তরজার মধ্যে কঠোর বাস্তব যেটা হচ্ছে আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী যে 6টি জেলা আছে,
6টি জেলা আছে, তার গত 10 বছরের মধ্যে যে 10-15 বছরের মধ্যে যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ বা জিওপলিটি বদলে গেছে, জনঘনত্ব বদলে গেছে, সেটা আজ আর লুকানোর বিষয় নয়। দেশের সেন্সাস রিপোর্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন কাজে যারা বাঙালি তাদের রিপোর্টে দেখা যাচ্ছে শুধু হিন্দুরা যে এপারে তাদের পুশব্যাক করা হয়েছে তা নয়, একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের একটা বিরাট সংখ্যক অনুপ্রবেশ এই ভারতবর্ষে ঢুকেছে বা ঘটেছে। এবং সেটাকে আমি কার্যত যে ট্যাগলাইন করা হয়েছে সেখানে আমার ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এই ট্যাগলাইনটা হওয়া উচিত বাঙালি অস্মিতা বনাম হিন্দু বাঙালি অস্মিতা। বেশ, আমি একেবারে এই সময় থেকে সরাসরি বিতর্ক সভা শুরু করব। আমি একটা বিষয় খুব ভালো করে প্রথম যেটা খেয়াল করলাম তা হলো অনুপ্রবেশ ইস্যুতে প্রথমেই আলীবাবু অত্যন্ত সুকৌশলে শান দিলেন, কিন্তু বাঙালি অস্মিতাকে সুকৌশলে একটু এড়িয়ে গেলেন। তার কারণ সেটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি অস্মিতাকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তা তিনি নিজেও জানেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি জায়গাতে, উত্তরকন্যা অভিযানে কি আমরা সত্যি বাঙালি অস্মিতা নিয়ে একটি বাক্যও শুনতে পাবো আলীবাবু আগামীকাল? একটি বাক্য নয়, হাজার বাক্য আপনারা শুনতে পারবেন। আপনাদের মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই কালেকশন হবে সেগুলো। বাঙালি অস্মিতা সম্পর্কে পরিষ্কার কথা আমাদের বক্তব্য, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, জ্যোতিবাবু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, আরো যত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাদের সম্পর্কে আমাদের যেটা বক্তব্য, যে আমাদের পশ্চিম বাংলার যে গরিমা, পশ্চিম বাংলার ঐতিহ্য, পশ্চিম বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, এই কালচার আজকে বাংলা থেকে আজকে উঠে গিয়ে আজকে অন্য রাজ্যে আমরা পরিযায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছি বাঙালি হিসাবে। বলুন তাহলে আজকে বাংলার বিভিন্ন বা ভারতবর্ষের অন্য রাজ্যে পশ্চিম রাজ্যগুলোতে আজকে যে ধরনের আমরা দেখতে পাচ্ছি, আজকে বাঙালি বলতে কারা, বাঙালি বলতে হচ্ছে বাংলাদেশিরাই সেখানে আমরা রয়েছে। আজকে বাংলাদেশিদের অপকর্মের ফলে, আমি সব মানছি আলীবাবু, কিন্তু একটা বিষয় তো আপনাকে মানতে হবে যে আপনারা যখন বাংলা ভাষা বললে পরেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে একটা চেষ্টা, আরো একটা বিষয় তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির ক্ষেত্রে আমি যদি খুব ভুল না হই, তাদেরকে বাংলা বলাতে পুশব্যাক করে দেওয়া হলো, তারপর আবারও ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ফিরিয়ে আনা হলো। সেক্ষেত্রে কি বলবেন? না, সেক্ষেত্রে একটাই যেটা বিষয় সেটা হচ্ছে, দেখুন কেউ যদি ঠিকঠাক মতন কাগজ না দেখাতে পারে, একটা স্বাভাবিক কারণে একটা বড় প্রশ্ন আছেই তো, যে আপনি ভারতীয় হিসাবে আপনি বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছেন, আপনার কাছে কোনো প্রমাণপত্র সেই জায়গায় নেই, আজকে আপনাকে দিয়ে তো একটা সমস্যা হবেই। সেই জন্য আপনি যাবেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছে আমি 90% কাজের ব্যবস্থা করেছি। এই পশ্চিমবঙ্গে সোমবাবু উত্তর দিতে চাইছি, কিন্তু তার আগে আমি পরিচয় করিয়ে দেবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে জুড়েছেন মাননীয় দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। দেবব্রতবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। সোমবাবু, আপনি হাত তুলছিলেন, বলুন। আমি আসছি রতনবাবু। প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে বিএসএফ এর যে একটা ব্যর্থতার প্রশ্ন থেকে যায়, সেটা তো বিজেপি অস্বীকার করতে পারে না। তৃণমূল যে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো গুরুত্বপূর্ণ যে জমি তো অত্যন্ত দরকারি। জমি যদি না দেয় তাহলে কি করে হবে? হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেটার সাথে সাথে অবশ্যই আজকে যখনই ওই কাঁটাতার পেরিয়ে যখন বাইরের রাষ্ট্র থেকে কেউ যখন আমার দেশে ঢুকে আসছে, তখন স্বাভাবিকভাবেই রাজ্য জমি না দেওয়া সেই প্রশ্ন যেমন আসবে, রাজ্য কেন তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, ভোটার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে, সেই প্রশ্ন যেমন আসবে তেমনি এই প্রশ্নটাও আসবে। ঠিক, ভোটার কার্ড। আমি ঠিক এই ইস্যুতে দেবব্রত বাবুর কাছে যাব। আমি আসছি, জমিয়ে রাখুন, আমি আসবো, ডিবেটের করার সুযোগ পাবেন, আমি বলতে দেবো। দেবব্রত বাবু, প্রশ্নটা একবার আপনাকে দেখিয়ে দিই, আপনার ওপেনিং রিমার্কটা নেব। প্রশ্নটা আরও একবার, বাঙালি অস্মিতা, অনুপ্রবেশ, যুযুধান দুই পক্ষ একই দিনে দুটো বিষয়কে গুরুত্ব দেবে, অর্থাৎ একদিকে উত্তরকন্যা, অন্যদিকে ধর্মতলা, 21শে শরৎ। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। জুলাই তো একটা ইতিহাস ভারতীয় রাজনীতিতে একটা মাইলস্টোন। সেই মাইলস্টোন থেকে রয়্যালটি অনেকে নিতে চায়, সেটা দেখুন বিজেপি তার উত্তরকন্যা থেকে মানে রয়্যালটি নেবার চেষ্টা করছে। আর এই ইতিহাস যে 21শে জুলাই কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, গণতন্ত্র রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নো ভোটার কার্ড নো ভোট বলে যে আন্দোলন করেছিলেন, সেই সময়কার বর্বর বাম সরকার নির্বিচারে গুলি চালিয়ে 11 জন মানুষ খুন করেছিল, সেটা আমরা দেখেছি। রাস্তায় 13 জন মানুষ খুন হয়েছিল।
না হতে পারে। খুন হয়েছিল, প্রচুর মানুষ আহত হয়েছিল। ওনারা বলেছিলেন রাইফেল থেকে প্রায় 100 রাউন্ড গুলি চলেছিল, রিভলভার থেকে 70-80 রাউন্ড গুলি চলেছিল। সেটা দেখা গেছে প্রচুর মানুষ আহত হয়েছিল। বাস্তবে কিন্তু দেখা গেছে সেই আন্দোলনের ফলে আমরা ভোটার কার্ড পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি। আগামী দিনে সেই শহীদদের রক্ত ব্যর্থ হয়নি এবং তারা সেই সরকার 2011 সালে পরিবর্তন হয়েছে এবং পরপর রতনবাবু কাছে আছে, রতনবাবুকে একটা উত্তর দিতে হবে। রতনবাবু বারে বারে বলে না, একটা রতনবাবুর একটা উত্তর দেওয়া পেয়ে গেছি। আমি একটা ছবি আপনাদেরকে আগে দেখাই। আমি না অবশ্যই প্রশ্ন উত্তর তো চলবেই, অনেকটা সময় রয়েছে আপনাদের কাছে। আমি একটা ছবি আগে একটু দেখাই, 2005 সালের ছবি, খুব ভালো লাগবে আপনাদের দেখলে। লোকসভার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের যিনি বসে রয়েছেন চেয়ারে, স্পিকারের ঠিক তার দিকে কতগুলো পেজ ছুঁড়ে মারলেন। ছবিটা একবার দেখা দেখুন। যদি আমি খুব ভুল না হই, আগস্ট মাস, 4ই আগস্ট 2005 সালের ঘটনা, আমি যদি খুব ভুল না হই, শুতে দিতে পারেন যদি ভুল হয়। ঠিক সেই সময় তৃণমূলের একমাত্র সাংসদ, যখন গোটা দেশের মধ্যে এই অনুপ্রবেশ নিয়ে সবচাইতে বেশি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন যিনি মুখ্যমন্ত্রী, সেই সময় তদানীন্তন সময়তে তৃণমূল সাংসদ, একমাত্র তৃণমূল সাংসদ 2005 সাল মাতিয়ে দিয়েছিলেন লোকসভার ভেতরে অন্দরে এই ইস্যুকে কেন্দ্র করে, অর্থাৎ খারিজ হয়ে গেছিল। যেটা তিনি চেয়েছিলেন বলতে এই বিষয় নিয়ে কথা, সেটা খারিজ করে দেওয়া হয়েছিল, তাই জন্যই তিনি এটা ছুঁড়ে মারেন। এবার অনেকেই ভাবতে পারেন কেন আমি এই ইস্যুটাকে সামনে রাখলাম। তার কারণ 21শে জুলাই সেই নো আইডি নো ভোট, অর্থাৎ সচিত্র প্রমাণপত্র, এবং তার সঙ্গে সঙ্গে 2005 সালে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে এতটা উত্তাল করা লোকসভা, এই দুটো বিষয়। আর এই সময়তে দাঁড়িয়ে আবারও সেই অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার এড়িয়ে চলে যাওয়ার যে বিষয়, সেটাই আমাদের মূল কেন্দ্রবিন্দু আলোচনার। আমি এখানেই সরাসরি আসবো রতনবাবুর কাছে। রতনবাবু। হ্যাঁ অঞ্জনদা বলি, দেখুন 21শে জুলাই আপনি আপনার স্ক্রিনে দেখছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, বলি 21শে জুলাই দেখুন আমাদেরও কিন্তু 21শে জুলাই আমাদেরও ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে। বলি হ্যাঁ, জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন পলাশী প্রান্তরে যেখানে নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর নবাবের সেনারা মারা গেছিল, তাদের একটা স্মৃতিতে কিন্তু একটা শহীদ দিবস করা আছে। অঞ্জনদা যদি কোনোদিন আসেন তাহলে দেখতে পাবেন যে পলাশী প্রান্তরে একটা শহীদ দিবস করা আছে। সেই শহীদ দিবসের ওখানে তামান্না যে শিশুটা মারা গেছে বোমের আঘাতে, যারা মেরে ফেলেছে, তার বিচারের দাবিতে যে ব্যানার টাঙানো হচ্ছে সেটা নিয়েও কন্ট্রোভার্সি রয়েছে, মুর্শিদাবাদের ব্যানার টাঙানো রয়েছে, সেটা নিয়েও তো কন্ট্রোভার্সি রয়েছে। বলি অভয়া যে বিচার পায়নি, যে মেয়েটা মারা গেছে, কংগ্রেসরাও ইতিমধ্যে ভাগে ভাগে রয়েছেন, আপনাদের কংগ্রেসও ঠিকভাবে নেই, সেটাও ভেঙে ভেঙে যাচ্ছে। না ভাগের কিছু না, বলি শোনেন, আমাদের মুর্শিদাবাদ নদিয়া ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না। শহীদ দিবসটা আমরা পার্টি শুরু করুন না, ভালো হবে তো। দেবব্রত বাবু একটু বলে নি, তারপর বলে নি, তারপর বলবেন। বলি এবার কি হয়, 21শে জুলাই আমরা প্রত্যেকটা পার্টি অফিসে আমরা আমাদের মতো করে কিন্তু শহীদ স্মরণ করি। পাশাপাশি আমরা যেটা পলাশীতে তামান্না এবং অভয়ার যে শহীদ হয়েছে, বাংলার দুটো মেয়ে, এই তৃণমূলের আমলে, তৃণমূল সরকারের আমলে যারা বোমের আঘাতে এবং তৃণমূলের উল্লাসের ফলে হয়েছে, তাদের আমরা প্রতি শহীদ দিবসে আমরা তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, তাদের প্রতি আমরা সম্মান জানাবো। পাশাপাশি আর একটা কথা বলি, সেই সময় এই যে তাদের বিষয়ে কিছু বলবেন না? হ্যাঁ, তাদের তো অবশ্যই অন্যথা। আর একটা কথা বলি, দেখুন 21শে জুলাই যেটা শহীদ দিবস পার্টি, তৃণমূল পার্টি করছে, দেখবেন গোটা রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলেছে তারা, তাদের কি হচ্ছে, কখন কি খাবে সেই হিসাব হচ্ছে, কখন সকালের কি মেনু হবে, দুপুরে কি ডিম ভাত খাবে না রাত্রে কি খাবে, এইসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সে তারা খেতেই পারে, তাদের খিদে লাগলে তারা খাবে। কিন্তু পাশাপাশি আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সারা কলকাতা শহর জুড়ে যে জঞ্জাটের সৃষ্টি হবে, হাইকোর্ট থেকে যে নির্দেশটা দিয়েছে, ঠিকই তো বলেছে হাইকোর্ট যে আপনারা সাধারণ মানুষ যেন বঞ্চিত না, সাধারণ মানুষদের যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারটা দেখতে বলেছে। কেন এর আগে তো ব্রিগেডে হয়েছিল, এবং শক্তি প্রদর্শন করার জন্য যদি ব্রিগেডে করে, শক্তি প্রদর্শন যদি তৃণমূল বালারা ব্রিগেডে করে, সেখানে অনেকটা কথা। আমি শুভবাবুর কাছে যাব, শুভবাবু বেশি প্রদর্শন করতে পারবে।
ওনাদের- দুটো পয়েন্ট শুধু দেবব্রত বাবুকে মনে করি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট, আপনি বলুন। হ্যাঁ, দুটো পয়েন্ট শুধু দেবব্রত বাবুকে মনে করিয়ে দেবার। একটা হচ্ছে 93 সালে যে গুলি চালানোর কথা উনি বললেন, বা 93 সালে যে 13 জন শহীদের কথা বললেন, সেই সময় যিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই মনীশ গুপ্তকে কিন্তু আমি এই এই পয়েন্টটাতে আসতাম, আমি এই পয়েন্টটাতে আসতাম। রাজ্যসভার সদস্য পর্যন্ত করা হয়েছে 2017 সালে। পুরস্কৃত করা হয়েছে অঞ্জন দা, ওই কাজের জন্য একে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃত করা হয়েছে। আর এবং যারা যারা গুলিতে মারা গেছে তাদের পরিবারের কি হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখুন, কোনো খোঁজ খবর পাবেন না। আমি তাদের আরো প্রতি কিছু কোনো- ডিটেলস আপনাদের সামনে রাখবো। আমি শুভবাবু, আপনি শেষ করুন। আর দ্বিতীয়ত আরেকটা যে বিষয়টা বলার, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলেরই কর্মসূচিতে মারা গেছেন, শহীদ হয়েছেন এরকম মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেই পাবেন, কিন্তু পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যারা তাদের শহীদকে স্মরণ করে পাগলু ড্যান্সের মধ্যে দিয়ে। এই জিনিসটা দেখা যায় না অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। আমি জানি না দেবব্রতবাবু কি বলবেন। দেবব্রতবাবু, আমি উত্তরটা নেবো, আমি শোভনবাবুর কাছেও আসছি। আমি একটা করে আসছি। হ্যাঁ, কার উত্তরটা আগে দেবো বলুন? আপনি সবার উত্তরটাই দিন, আস্তে আস্তে দিন, এক এক করে দিন। প্রথমেই রতন বাবুর ধরে ধরে উত্তরটা দিন। আমি দিই। হ্যাঁ, হ্যাঁ। রতন বাবুর উত্তরটা ধরে দিই, ঠিক আছে? তৃণমূলের উত্তরটা রতন দিন বাবু আগে, সভাপতি। তৃণমূলের উত্তরটা হ্যাঁ? দিন, তৃণমূল দলের উত্তরটা দিন আগে। কোন উত্তরটা? ওই আপনি তৃণমূল দাঁড়ান, পাগলু আপনার- ড্যান্স বলুন, করে, বলুন, বলুন, দেবব্রত তৃণমূল বাবুকে মাছ বলতে ভাত দিন। খায়, ধীরে ধীরে তৃণমূল ডিম ভাত খায়, তৃণমূল আপনার ওই যে 56,000 টাকার খুব রসিদ দিয়ে এসছে, আপনি এই শ্রাবণ মাসে ডিম ভাত চাঁদাটার খান কথা না? বলছে, সেটা আপনি এগুলো শ্রাবণ বলুন। মাসে ডিম ভাত খান না? শ্রাবণ মাসে কি খান? আপনাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, জানেন তো। আপনি শুভেন্দু অধিকারীর কোপ থেকে, অর্জুন সিং এর কোপ থেকে কি করে বাঁচবেন? আমরা বাঁচাবো, চিন্তা নেই। আপনার পাশে না, না, আছি। আপনাকে শুভেন্দু আমাকে অধিকারী একটু বাঁচাতে হবে না, যদি আমার বাঁচার রাস্তা আমি নিজে অর্জুন সিং আছি। যদি আপনাকে আমি তাড়িয়ে দেয়, ভারতীয়, আমরা আছি। দেবব্রত আরে আমি বাবু, অর্জুন হচ্ছে সিংকে আমরা যদি- আমরা বাঁচা মরার দিকে চলে যাচ্ছি। রাজনীতিটা বাঁচা মরার জায়গা নয়, উন্নয়নের জায়গা। আমি একটু দেবব্রত বাবুর কাছে আসতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রতন বাবুকে প্রশ্ন আছে, রতন বাবু যে কংগ্রেসটা করেন সেই কংগ্রেসটার এখন কি নাম? একটু উত্তর দিন। এই দেখুন, উত্তর নেই। হ্যাঁ? কি নাম এখন? যে ভারতীয় জাতীয় কংগ্রেসটা আপনি কংগ্রেস করেন- কেন? জাতীয় কংগ্রেস আই, মানে ইন্দিরা কংগ্রেস আই করেন, জেনে না, নিন। আপনি বলুন, আপনার কথা বলুন। এই হ্যাঁ, দেখুন, হ্যাঁ, বলুন। কংগ্রেস আই করেন তো? ওই দেখুন, উত্তর আছে তো? কংগ্রেস আই করেন তো? ইয়েস নো বলুন না, কোন কংগ্রেস হ্যাঁ, করেন? বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কংগ্রেস আই করেন। কংগ্রেস আই কত সালে রেজিস্ট্রেশন আপনি হয়েছিল? এখন 1979 আর 81-তে চলে যাবেন আবার? না না, দাঁড়ান, আপনি শেষ করতে দিন, পালিয়ে যাবেন না, দাঁড়ান। ওনাদের সভাপতি আজকে একটা পোস্ট করেছে, ওনার উত্তরটাও সাথে আমি দিচ্ছি। কত সালে রেজিস্ট্রেশন পেয়েছিল জেনে নিন। 1981 সালে। ইন্দিরা কংগ্রেস তৈরি হয়েছিল 1979 সালে, ঠিক আছে? তখন আপনাদের আগে সিম্বল কি ছিল? গাই বাছুর। তারপর কি হলো? হাত, ঠিক আছে? সেই অর্থে যদি আপনার সূত্র যদি মেনে নিতে হয়, আপনার মন্তব্য যদি মেনে নিতে হয়, আপনার সভাপতির মন্তব্য মেনে নিতে হয়, তাহলে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না, ঠিক তাই তো? উত্তর আছে আপনার আরে কাছে? কি বলছেন আপনি? পাগলের মতো হ্যাঁ। কথা বলছেন তো এখানে এই বসে। দেখুন, পাগলের কোনো- মতো, এই কোনো দেখুন, কথা এই হলো? দেখুন। হ্যাঁ, এটা কি আপনি হলো? এটা কোন আপনি কংগ্রেস? কোন দলের আপনি কোন থেকে কংগ্রেস এসেছেন? করেন? এই দেখুন, আপনি এই দেখুন, কোন দলের এই থেকে দেখুন। এসেছেন বলতে পারবেন? আপনি এইবার তো আসছি, কোন দল এইবার থেকে আসছি, দাঁড়ান। বসেছেন বলুন। দাঁড়ান, শেষ করি। সোনার ধৈর্য রাখুন, হ্যাঁ, ধৈর্য বলুন। রাখুন, এবার বলি, ঠিক আছে? 1993 সালে আপনার অবস্থান কি ছিল আমি জানি না, ঠিক আছে? আপনি কোন দল করতেন, কোথায় ছিলেন না ছিলেন আমার জানা নেই, আপনি কিন্তু কোথায় ছিলেন? 1993 সালে, আপনি হ্যাঁ, কোথায় ছিলেন? আমার ছবি আছে দাদা, আমার ছবি আছে। বলুন, 1993 সালে আমার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আমি কোন দলটা আপনি কোন বলছি তো, দল আমি করতেন? কোন দলটা করতাম। কোন দল আমার নাম তাহলে বলুন, দেবব্রত বলুন, রায়। কংগ্রেস দল দেবব্রত বাবু, করতেন? বলুন, বলুন। কংগ্রেস একটু করতেন? মহা মুশকিল, বলতে দেয় না। কংগ্রেস করতেন? আরে বলতে দেয় না। কংগ্রেস অবশ্যই করতেন? কংগ্রেস করতাম, কংগ্রেস করতেন? অবশ্যই কংগ্রেস করতাম। কংগ্রেস করতেন? তৃণমূল হ্যাঁ। কংগ্রেস এলেন কেন? হ্যাঁ। তৃণমূল কংগ্রেস কেন? তৃণমূল বলতে- কংগ্রেসকে পছন্দ করলেন বলতে কেন? দিন, এই তো বলতে দিচ্ছেন নাই তো, আপনি শেষ করতে দেবেন, তারপরে উত্তর দেবো। মনীশ গুপ্তর কথা বলুন। 1993 সালে মমতা মনীশ গুপ্তর কথা বন্দ্যোপাধ্যায় বলুন, যুব মনীশ গুপ্ত। কংগ্রেস নেত্রী হ্যাঁ, মনীশ গুপ্তর কথা হ্যাঁ? বলুন, মনীশ গুপ্ত। একটা এই তো শেষ করতে দিচ্ছেন, একটা করে আসতে দেবেন তো। হ্যাঁ, মনীশ গুপ্ত এদের আসবো। নেত্রী বলেছে যে কংগ্রেস এটা এক এক করে। কংগ্রেস দল যে উনি করেছেন এটাতে ওনার এই তো দেখেছেন ঘৃণা তো? লাগে। ওই শুনতে না, এখানে- চান? কংগ্রেস দলকে পচানোবা, আমি এটা strike বলতে নিতে ওনার চাই, ওদের ঘৃণা উত্তর লাগে। বলার নেই। আজকে শুনুন, এই মাঝখানে উনি আজকে বলে নিন। কংগ্রেসের কথা আপনাদের মুখে মানায় না। কংগ্রেসের এই তো, কথা আপনারা দেখেছেন? বলছেন কেন? দেখলেন তো? আপনাদের তো ঘৃণা দেখলেন তো? লাগে কংগ্রেস সম্পর্কে কথা বলতে। অবশ্যই আজকে লাগে, আপনি বড় বড় অবশ্যই লাগে। কথা বলছেন। আপনি থামলে আমি দেবব্রত বলি। বাবু আপনার নেত্রী বলেছে এই যে দেখুন, দলটা করেছি কোন তাতে কংগ্রেস করে সেটা জানেন না। দেবা বলেছে। আরে বেশ, কোন বেশ, কংগ্রেস বেশ। আমি উত্তরটা নেব, আমি উত্তরটা নেব, ঘুরিয়ে please। কথা বলছেন। দেবব্রত বাবু বলুন। হ্যাঁ, বলুন, বলুন। এই দেখুন, বলতে দেয় না। বলতে এবার দিচ্ছি যেটা বলছি, আপনাকে। 1993 সালে, হ্যাঁ, 1993 সালে বলতে দিচ্ছি, মমতা উত্তর কেন বন্দ্যোপাধ্যায় হচ্ছেন? যুব কংগ্রেস নেত্রী ছিল, যে আন্দোলনটা করেছিল,
সেখানে কংগ্রেসের তাবড় তাবড় নেতা নেত্রীরা তার মমতা ব্যানার্জি সাথ দেয়নি, এবং সেই দিন স্পেসিফিক ভাবে বলছি সোমেন মিত্র এবং প্রদীপ ভট্টাচার্য দিল্লি পালিয়েছিল, এবং রাজ্যের যে কংগ্রেস নেতারা ছিল সেই দিন বুদ্ধবাবু না সরি জ্যোতিবাবুর সাথে মিটিং করেছিল পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে, এবং ওই 14 তারিখ আমাদের আন্দোলনটা হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন নুরুল হাসান মারা যায়, সেই কারণে হয়নি, এবং সেটা গিয়ে আমাদের 21 তারিখ হয়েছিল। আমরা তখন ছাত্র পরিষদ করি সাউথ সিটি কলেজে, সেই অবস্থাটা আমি পরে জানাচ্ছি। আমি আমরা আমি কোথায় ছিলাম একটা কথা বলবো কিন্তু পরে, হ্যাঁ বলে নেই। আমি জানতে চাই রতন বাবু সেদিন অবস্থান কি ছিল। আমি যে ছিলাম আমার কাছে অনেক তথ্য আমিও রয়েছে একটা এবং কিছু প্রমাণ জানতে রয়েছে। চাই আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের উত্তরাধিকার বহন করে চলছে, কারণ কংগ্রেস সেই সময় পচা ডোবা ছিল মমতা ব্যানার্জির এই আন্দোলন, বারে বারে তারা আটকে ছিল, এবং তারা একটা ফোন হয়ে গেছিল আমাদের কাছে, সেই তথ্যও আছে কেন মমতা ব্যানার্জিকে শেষ করে দেয় একজন কংগ্রেস নেতাও বলেছিল, এবং কংগ্রেসের কোনো নেতা সেই লেভেলে সৌগত রায় ছাড়া কেউ মমতা ব্যানার্জির ওই আন্দোলনকে সমর্থন করেনি। পরবর্তীকালে যদি বলেন তৃণমূল কংগ্রেসের পাকানো ওই দিনই শুরু হয়ে গেছিল, এবং আগামী দিনে কংগ্রেস আমাকে কিন্তু বলতে দেবেন 30 সেকেন্ড। মমতা ব্যানার্জিকে বহিষ্কার করে তার সেই বৃত্তটা সম্পূর্ণ করে, এবং আগামী দিনে এই মনীশ গুপ্তর কথা বলছে, মনীশ গুপ্ত কোনো তৃণমূলের নেতা ছিল না, মনীশ গুপ্ত কোনো রাজনৈতিক দল করতো না, মনীশ গুপ্ত সরকারের একজন কর্মচারী ছিল, স্বরাষ্ট্র এবং সচিব ছিলেন। সেই গুলি চালান হ্যাঁ হ্যাঁ স্বরাষ্ট্র সচিব ছিলেন। তিনি কি মন্ত্রী? সরাসরি মানে কি মন্ত্রী? খুব ইন্টারেস্টিং মন্ত্রী- পয়েন্ট আপনি বলেছেন। আমি একবার কুণাল ঘোষের বক্তব্য আমি শোনাবো সেই সময়। 30 সেকেন্ড, আমি আসছি এটাই রাইট টাইম। কুণাল ঘোষ আমি 30 তিনি কি সেকেন্ড বলেছেন? উত্তর দিয়ে দিই। 30 সেকেন্ড কেন? আপনাকে আমি অনেক সময় দেবো। আমি একবার শোনাবো প্লিজ, একবার শোনাবো প্লিজ। এই ধৈর্য তো রাখতে হবে আপনাকে দেবব্রত বাবু। শোনাবো প্লিজ। কুণাল ঘোষ কি বলেছিলেন একবার শোনাই, সেই সময় কি বলেছিলেন? হোম সেক্রেটারি ছিলেন, পুলিশ যা করেছে সিপি হোম সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রেখে করেছে। এবার তখন মনীশবাবুর কি ভূমিকা ছিল, আজকে কি ভূমিকা ছিল, সেটা দল দেখবেন, তারা আর মাননীয় বিচারপতি যে কমিশন চলছে তারা দেখবেন। জ্যোতিবাবু আর বুদ্ধদেববাবু গুলি চালিয়েছিলেন, আর একই ঘরে বসে মনীশ গুপ্ত বড় বড় কথা বলবেন, দুটো একসঙ্গে চলে না। কেন তখন প্রতিবাদ করেননি? কেন নোট অফ ডিসেন্ট দেননি? কেন চাকরি ছেড়ে দেননি? আমি তো তবু শারদা একটা রেজিগনেশন দিয়েছি। মনীশ গুপ্ত কি করছিলেন? শেষ করার পর বিপ্লব। শেষ করার পর বিপ্লব আমি বলছি না, কুণাল ঘোষ বলছেন। যদি বা কুণাল ঘোষের স্ট্যান্ড নিয়ে আপনারা অনেক কিছু বলতে পারেন, তার কারণ প্রেজেন্ট আমরা ভুলে যাই। আমি উত্তরটা নেবো তো। আগে রতন বাবুকে একটু 30 সেকেন্ড বলার সুযোগ দিন, সব আপনারাই বলবেন। আবার বলছেন গুলিয়ে দিচ্ছেন, কি গোলালাম? কুণাল ঘোষ যে বক্তব্য রেখেছে সেটা গোলালাম কোথায়? এখানে তো সবাই বসে রয়েছে, আপনারই একমাত্র কোনো হলো আমি গুলিয়ে দিলাম। আমি একটা ভোটিং করে নিই, শুভম বাবু আমি গুলিয়ে দিয়েছি কিছু, শুভম বাবু আমি কিছু গুলিয়ে দিয়েছি, রতন বাবু কিছু গুলিয়ে দিয়েছি, সৌমেন বাবু আমি কিছু গুলিয়ে দিয়েছি, কিছু গুলিয়ে দিয়েছি, সৌমেন বাবু আলী বাবু কিছু গুলিয়ে দিয়েছি, আমি কি গুলিয়ে দিলাম করে সেটাই জানেন না। রতন বাবু কোন কংগ্রেসটা করে সেটাই জানেন না। বলি আচ্ছা ঠিক আছে, আপনি তো তৃণমূল কংগ্রেসটা করেন, কিছুদিন পরে অভিষেক না মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে বাধ্য হয়েছে, তার কারণ ওই ছবিটাও আপনাদেরকে দেখাবো। রতন বাবু আপনি বলে দিলে হবে না। রতন বাবু বলুন। হ্যাঁ রতন বাবু বলুন। তৃণমূল করেছিলাম না, হ্যাঁ, বলুন। এক এক করে প্লিজ, বাকিরাও বসে রয়েছে, বাকিদেরকে বলার সুযোগ দিতে হবে। সবার সময় অত্যন্ত মূল্যবান। রতন বাবু দখল তো করে নিলাম, কংগ্রেস দেখুন, আমরা এক কথাই বলি যে এটা একটা আঞ্চলিক দল, প্লিজ পেশেন্স রাখুন। এটা একটা আঞ্চলিক দল। এই দলের কোনো ইতিহাস নাই, এই দলের কোনো কিছু নাই, পূর্ব ইতিহাস কিছু নাই। আমরা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, আমাদের একটা স্বচ্ছ ইতিহাস আছে, এবং আমরা জাতীয় দল। আঞ্চলিক দলের সাথে অঞ্জনা বেশি সময় নষ্ট করতে গেলে আমাদের সময় তো মূল্য আছে, এটা যেটা বললেন। আর উনি যে প্রশ্ন করছেন যে আপনি কোন দল করেন না করেন, শেষে একটা কথা বলি, কতটা অপদার্থ। শুনুন, আলী একটা কথা বাবু, বলি, যেটা অঞ্জনবাবু বললেন যে যদি মমতা ব্যানার্জি, আমি ধরেই নিলাম মমতা ব্যানার্জি যখন থাকবে না, তখন এই দলটা, দেবব্রত বাবু আছেন, আপনি কোন দলে থাকবেন? মমতা ব্যানার্জি না থাকলে আপনি কোন দলে থাকবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকবেন না জাতীয় কংগ্রেসের দলে থাকবেন? আমরা তো মনে করি যে দেবব্রত বাবু আপনি আমাদের দলে আসবেন, আমাদের দলে আসবেন, এবং আপনি আমাদের দলের হয়ে তখন এই চ্যানেলে বলবেন। এটা আমার পুরো বিশ্বাস। বেশ, সৌমেন বাবু, সৌমেন বাবু
হ্যাঁ বলুন কি কোশ্চেন। এই নীতিগত একটা তরজার কোনো এক মাঝখানে জায়গায় পার্থক্য হয়ে যাচ্ছে না, নীতিগত পার্থক্য। আমি বলছি দেবব্রত বাবু একবার বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চে নাকি আলীবাবু এসে যোগদান করবেন, রতনবাবু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ, দেবব্রত বাবু কিছুতেই মানতে চাইছেন না মনীশ গুপ্তর কথা। নীতিগত কোনো এক জায়গায় যেন একটু কিছু নেই, আমি যুক্তি সাংঘাতিক মনীশ যুক্তি গুপ্ত দিয়েছেন। সেই সময় আপনার যুক্তি না, না, আপনার কাছে সাংঘাতিক বেশি কিছু না। গ্রান্টেড হয়, বাকিদের কাছে নয়। মিনিস্টার ছিলেন। আমি না, না, সৌমেন বাবুর কাছে যাব। মিনিস্টার ছিলেন না। কিন্তু পরবর্তীকালে আপনি তো রাজ্যসভার সদস্য বানিয়েছেন তো। হ্যাঁ অবশ্যই করেছে। তাহলে অবশ্যই তাহলে সেই মনীশ গুপ্ত ধোয়া তুলসী পাতা হয়ে গেল? না না না, এক মিনিট না না, সেই মনীশ গুপ্ত ধোয়া তুলসী পাতা। কুণাল ঘোষ যখন বক্তব্য রাখলেন তখন একরকম বক্তব্য, আর এখনকার দিনে মনীশ গুপ্তকে নিয়ে আলাদা রকম বক্তব্য কেন? কমিশনের রিপোর্ট কোথায় গেল? আমি সৌমেন বাবুর কাছে যাবো, প্লিজ এক এক করে আমাকে সৌমেন বাবুর কাছে আসতে দিন। দেবব্রত বাবু প্লিজ, আপনাকে অনেকক্ষণ ধরে বলার সুযোগ দিয়েছি। সৌমেন বাবু প্লিজ প্লিজ, দেবব্রত বাবু পেশেন্স রাখুন, বলুন সৌমেন বাবু। প্রথমত দেবব্রত বাবুর যে ওয়াকিবহাল করার জন্য বলি যে আমি কার্যক্রমে মনীশ গুপ্তর অঞ্চলেরই মানুষ, তাই আপনি যে বললেন না উনি দলের কে ছিলেন, আসলে দলের টিকিট পাচ্ছেন, দলের টিকিট পাওয়ার পর আমাদের বুদ্ধবাবু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরাজিত করবার পর 16,500 ভোটে পাচ্ছেন। যেমন তেমন। হ্যাঁ, মন্ত্রিত্ব পাওয়ার পরে তার দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার সাংগঠনিক জায়গায় তিনি রেজিস্ট্রিকৃতভাবে তিনি বিভিন্ন সাংগঠনিক পদ সামলেছেন। তারপরেও যদি বলা হয় তিনি দলের কে, আপনি উত্তরটাই বুঝলেন না। আমি বলেছিলাম উনি বামেদের কে ছিলেন, উনি কি মন্ত্রী ছিলেন, এটাই প্রশ্ন। বলতে দিন একটু দেবব্রত বাবু, বলতে দিন আলোচনাগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। তৃণমূলের কে আপনি তো ছিলেন আমি বলতে জানি দিন, ভালো করে। সবাইকে বলতে দিন, মাঝখানে বলেন না, সৌমেন বাবু আপনি বলতে দিন। বলুন। আমি বললাম আমি সে কারণ তৃণমূলের কে ছিল দেবব্রত প্রশ্ন বাবু করিনি, প্লিজ তৃণমূলের ডোন্ট ডু ইট, ভালো করে জানি। বি আ কথাটা জেন্টলম্যান, বলতে দিন। ডোন্ট ডু ইট। বলুন আমি সৌমেন। বলছি যে কারণে বলছি, আপনারা তো বললেন, কথাটা শুনুন। আমি বলছি এই যে যাদবপুর জায়গায় ওনাকে তাহলে কি অপরিহার্যতা ছিল, তাকে বাইরে থেকে আমি ধরেই নিলাম তার টিকিট পাওয়ার আগে সে আমলা ছিল একজন, তা সেই আমলাকে সেটাই। হট করে সেখানে তুলে আনার প্রয়োজনীয়তা সেখানে কতদূর অনুভূত হয়েছিল, এটা আপনি উত্তর দেবেন। দ্বিতীয়ত আমি এটাও একটু স্মরণ করে দিতে চাই যারা শুনছেন এই ডিবেট, সেক্ষেত্রে তৃণমূল যে এই কাজটা করেছে তারাই প্রথম নয়। আমরা এর আগে আমি বারবার বলি যে বামেদের ক্ষেত্রে বিরোধী রাজনীতি করে বামেদের অনেক কিছুই তারা যা বলা মর্যায় গ্রহণ করেছেন, ত্যাগ করেছেন, সেটা হচ্ছে অনেকটা ক্ষেত্রে যে দক্ষতা অর্জন করেছেন সেটা ভোটিং পলিসি। সেই ক্ষেত্রে বলা যায় আমরা জানি এক সময় দাঁড়িয়ে যে বামেদের ক্ষেত্রে যে কুখ্যাত যে বিভিন্ন এনকাউন্টার স্পেশালিস্ট যা রুনু গুহ নিয়োগী বা পরবর্তী সময়ে আরও যারা অফিসাররা ছিল, তারা কিন্তু তাদের নামে বিভিন্ন দেওয়াল লিখন হতো। কিন্তু এই বামেরাই জ্যোতিবাবু যখন আবার ফিরে আসেন, সেখানে কিন্তু আমরা দেখেছি এই আমলা বলুন বা এই তাদের বিরোধী থাকার সময় কুখ্যাত, তারাই কিন্তু পরে তিরস্কারের বদলে পুরস্কার পায়। সুতরাং এবং পরবর্তীকালে এই রুনু গুহ নিয়োগী তার আত্মজীবনীতে লেখে সাদা আমি আর কালো আমি, সেখানে কিন্তু দেখি যে জ্যোতিবাবু বা আদার্স এদের ভুরি ভুরি প্রশংসা, অর্থাৎ এবং সল্ট লেকের বাড়ি সমস্ত কিছু তার আরাম বৈভবের সঙ্গে জীবন। তার এনকোয়ারি কমিশনের রিপোর্টগুলো কিন্তু তখন ঠান্ডা ঘরে চলে যায় বা শীত ঘুমে চলে যায়। তা মনীশ গুপ্তর ক্ষেত্রে ওই যে কুণাল বাবুর যে বাইট দেওয়া হলো, সেখানেও যে এনকোয়ারি কমিশন সেগুলো শীত ঘুমে চলে গেছে। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে হয়তো সেখানে আমরা দেখেছি কাছ থেকে ওনাকে খুব সাইলেন্ট ওয়ার্কার মনীশ বাবু, এবং দক্ষ আমলা হিসাবে যে কাজ করেছেন বামফ্রন্টের সময়, একই রকমভাবে প্রশাসক হিসাবে আমি যতটুকু যা দেখেছি দক্ষ প্রশাসক হিসাবে তার মন্ত্রিত্ব সামলেছে, এবং সেই পারফরমেন্স আমি বলি তার দক্ষতা সেই জায়গা থেকে আছে। আজ খুব দুর্ভাগ্যের বিষয়, আপনারা তাকেই আবার এখন সময় হলে তাকে এক সময় ব্রাত্য করেন, আবার তাকেই আর সময় গ্রহণ করেন। এই যে স্ববিরোধিতার রাজনীতি, এটাই অদ্ভুত টাইপের লাগে। আমি তো এখানেই বলছি, আমি বলছি কখন ব্রাত্য করছেন, কখন গুরুত্ব দিচ্ছেন, এটাই তো বোঝা যাচ্ছে না। আমার সব থেকে বড় প্রশ্নটা তো এখানেই, একদিকে যখন মনীশ গুপ্ত এত বড় একটি জায়গায় রোল প্লে করছে, সেই সময়ে সেই 13 জনকে নিহত করার ক্ষেত্রে আমি বলছি কমিশন যে বানানো হলো, সেই কমিশনের রিপোর্ট কোথায়? আপনারা 21শে জুলাই করছেন, কমিশনের রিপোর্ট কোথায়?
না না, একটা বিষয় আছে, একটা সেটা হচ্ছে তৃণমূল সুমবু ল্যাগ করছে, আপনার সাউন্ড ল্যাগ করছে। থেকে ঝেড়ে ফেলে দিতে পারে। যে পার্থ চ্যাটার্জি তৃণমূলের দ্বিতীয় নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই, সেই পার্থ চ্যাটার্জিকে তৃণমূল ঝেড়ে দিল। যে কুণাল ঘোষ এখন মুখপাত্র, সেই কুণাল ঘোষকেই এই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পুরেছিল। আজকে দেবব্রত বাবু তৃণমূলের হয়ে কথা বলছেন, কালকেই হয়তো তৃণমূল দল ঘোষণা করে দিতে পারে দেবব্রত বাবু তৃণমূলের কেউ নয়। সুতরাং তৃণমূল দলের ক্ষেত্রে এই একটা সুবিধে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে যে কোনো নেতা, সে যত বড় নেতাই হোক, তাকে কালকে সকালেই ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতে পারে, বলে দিতে পারে তিনি তৃণমূলের কেউ নন। এটাই কি এখন আপনাদের এবার ট্রেন্ড বলি? হচ্ছে দেবব্রত বাবু? হ্যাঁ বলুন। হ্যাঁ, বামেদের কি একটা সুবিধা কি আছে জানেন তো? বামেরা যদি আপনি সবাইকে বামেদের চোর উত্তরটা ডাকাত পরে বলে, দেবেন, তারা আমার উত্তরটা আগে প্লিজ পরবর্তীকালে দিন না। তারা- কমিশনের তারা- রিপোর্টটা কোথায়? হ্যাঁ বলুন। হ্যাঁ, বামেদের উত্তরটা হ্যাঁ, একটু পরে দেবেন, এবার কমিশনের আসছি। রিপোর্টটা কোথায়? 1993 সালে 21শে 93 জুলাই সাল, যে ঘটনাটা 21শে ঘটলো, জুলাই, তারপর ইতিহাস। রাজ্য সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী সরাসরি ওখানে জ্যোতি বসু। বললেন, একদল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় পকেটে বোমা নিয়ে মহাকরণ দখল করতে গেছিল। আমি ডানকোট একদম সেই সময়কার পত্রপত্রিকার কথা তুলে দিলাম। পরবর্তীকালে সেটা হাইকোর্টে হলফনামা দেয়া হলো, রাজ্য সরকার হলফনামা দেয়া হলো। একদল মদ্যপ যুবক সশস্ত্র অবস্থায় তারা আক্রমণ করে এবং কিছু মানুষ তারা সিরোসিস অফ লিভার এবং হার্ট ফেলিওর হয়ে মারা যায়। মানে ওই 13 জন মানুষ হার্ট ফেলিওর হয়ে মারা যায়। কিন্তু বাস্তবে আমরা কিছু ছবি আমরা যেটা দেখেছি, এটা একটা সরাসরি বুকের মধ্যে গুলি করা হয়েছে, কারণ পেটে গুলি হয়েছে। বাস্তবে সেগুলো তারা অস্বীকার করে। আগামী দিনে তদন্ত চলছে, তদন্ত শেষ হয়ে যায়নি। যারা শাস্তি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, আর শাস্তি তো 93 বামেরা সালের পেয়েছে। একটি ঘটনা, মানুষ 2011 সাল থেকে যেটা হ্যাঁ, কমিশন বসছে, বলতে দিন, এতটা বলতে দিন, চলছে, শুনুন, বলতে দিন, 25 সাল শুনুন, অবধি চলছে, আরে, এখনো কমিশনের আরে বলতে, এই তো এখনো বলতে পর্যন্ত দিচ্ছেন না, কমিশনের শুনুন, রিপোর্টটাই প্রকাশ হলো না। আরে 93 সালে যে ঘটনা ঘটলো 93 সাল থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো, ওদিকে আপনার 7 বছর এখন এখানে 11 বছর, 18 বছর। কালের নিয়মে বামফ্রন্টে তারা বৃদ্ধ হয়ে গেছে, ঈশ্বর তাদের শাস্তি দিয়েছে, মানুষ তাদের শাস্তি দিয়েছে, তাদেরকে শূন্য করে দিয়েছে। মরা মেরে তো খুনের দায় নেওয়া দরকার নেই, আলিয়া, তাদের আমি শাস্তি তো আসছি। প্রকৃতি দিয়েছে। আর নতুন করে শাস্তির কি প্রয়োজন? কি আশ্চর্য! তাদের তো শাস্তি মানুষ শাস্তিটা বড় দিয়েছে, তারা বিষয় নয়, আইনসভায় মূল ঢুকতে বিষয় পারছে না। হচ্ছে না, যাকে তারা তো কেন্দ্র করে আইনসভায় আপনারা ঢুকতে রাজনীতিটা পারছে না। করছেন, এর থেকে বড় সেই শাস্তি বিষয় কিছু সম্বন্ধে আছে? সাধারণ মানুষ জানতে আইনসভায় পারবেন না। ঢুকতে পারে না। না না, এটা তো এটা তো ভিকটিম কার্ড প্লে করা হচ্ছে। না 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 না, দেবব্রত এটা ভিকটিম কার্ড প্লে করা বলে। ডোন্ট ডু ইট। আমি যাব, আপনি সঠিক ব্যাখ্যা দিচ্ছেন না, আমি আলিয়াপুর কাছে যাব। না না না, আপনারা ভিকটিম কার্ড প্লে করছেন না। এভাবে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আমি বলবো যে আপনারা কমিশনের রিপোর্ট লোকাচ্ছেন, আপনারা লোকাচ্ছেন রীতিমতো। সাধারণ মানুষকে সততা দিতে চাইছেন না আপনারা। না না না, আপনারা সাধারণ মানুষকে ক্ল্যারিটি পৌঁছতে দিতে চাইছেন না। সত্যি কথা স্বীকার করুন। আলিয়াপুর কাছে যাব। বলছি এই 15 বছর ছাড়ুন, 93 সাল, এই বর্তমান সালের কথাই বলুন না কেন। লাস্ট 2021 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 350 মানুষ টোটাল খুন হয়ে গেল পশ্চিমবঙ্গে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সব মিলে 350 মানুষ খুন হয়েছে। আজকে এদের জন্য এরা কিছু করেছে? কিচ্ছু তো করেনি না, কিচ্ছু করেনি। আজকে দেবব্রত বাবুরা আজকে সেই পুরনো কাসনটি বলার চেষ্টা করছে। দেখুন, ওগুলো করে কোনো লাভ নাই। আধুনিক আধুনিক শহীদ দিবস আপনারা পালন করছেন, আপনারা ডিম ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনারা ডিম ভাত খাওয়ানোর জন্য 56,000 টাকা পর্যন্ত চাঁদা ধরেছেন এক একজনের, সেটাও আমরা দেখেছি। 47,000 টাকা দেওয়ার পরে 47,000 টাকা দেওয়ার পরে তাকে আবার বেড়েছেন বাকি 10,000 টাকা আনার জন্য। এই ধরনের আচরণ আপনারা করেছেন, সেটা বাংলা মানুষ জানে। এই জন্য বলছি, আগামী 26-এ ইলেকশন, এই বিধানসভা নির্বাচনে, তারপরে 26-এ যে 21শে জুলাই আসবে, 21শে জুলাই আর তৃণমূল কংগ্রেস করতে পারবে না। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, আর আপনাদের অবস্থা হবে আপনারা পার্টি গঠন করুন। দেখুন আপনারা বিজেপি ক্ষমতায় আসবেন নাকি তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসবে, এগুলোর মধ্যে আমরা যেতে চাইছি না। আমাদের যা আজ মূল আলোচনার বিষয়, আমাদের যে লাইন, বটম লাইন একটা জায়গাতেই, কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা দিনের পর দিন 21শে জুলাই করছেন এবং 21শে জুলাইয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন 13 জন নিহত হয়েছেন। একই হিস্ট্রি বারবার করে রিপিট করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাস্থল পরিদর্শন করতে এসেছেন, তখন ওই একই বিষয়ের দিকে বারবার কেন্দ্রীভূত করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন ওই 13 জনকে নিহত করা হয়েছিল, ভীষণ সমস্যা হয়েছিল, নো আইডি নো ভোট, বারংবার করে তিনি বোঝানোর চেষ্টা করছেন। আর সেই রাজ্যের ক্ষেত্রে অনুপ্রবেশ দিন দিন বাড়ছে। আমি বুঝতে পারছি না এটা কি চলছে। এটাই যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। রতনবাবুর কাছে যাব। হ্যাঁ, দেখুন, বাংলায় প্রতিনিয়ত শহীদ হচ্ছে, সে নারী থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে,
আবাল বাধ্য বৃদ্ধ বনিতা সবাই কিন্তু শহীদ হচ্ছে প্রতিনিয়ত। কাদের দ্বারা শহীদ হচ্ছে? তৃণমূলের দ্বারা তৃণমূল শহীদ হচ্ছে। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অঞ্জনদা, বাংলা একটা এমন জায়গায় পৌঁছে গেছে, কালকে এই দিদি যে কান্না করবে শহীদ দিবসে মঞ্চ থেকে, সেটা হচ্ছে দিদির কান্না মানে ভোটের বাজনা। মানে উনি ওখান থেকে কান্নাকাটি করে ভোটের বাজনাটাকে বাজানোর চেষ্টা করবে। আপনিও একটু কান্নাকাটি করুন মুখ্যমন্ত্রীর না, লোকে আবেগ যদি দুটো প্রদর্শনে ভোট দেয়। ভোটের কৌশল আপনিও মাত্র। হাততালি দেবব্রত দিন বাবু না। একটু আপনি বলতে বাবুকে দিন। বলুন আমি না। বলি দেবব্রত বাবু একটু বলতে দিন। মাঝখানে বলেন না, অনেক বললেন তো আপনি। বলি এবার বাংলা স্বর্গরাজ্য হয়েছে অপরাধীদের, এটা জানতে বাকি না। কারণ অঞ্জনদা, আপনাদের চ্যানেলে দেখলাম যে প্রায় 9 কোটি টাকার জাল নোট, 9 10 কোটি কোটি। টাকার জাল নোট এখন আবার ওটা বেড়ে 32 কোটি হয়ে গেছে। হ্যাঁ, জাল নোটে পাওয়া যাচ্ছে উত্তর দিকে আপনি মালদা, আর দক্ষিণ দিকে 24 পরগনা জেলাতে দেখুন। শুধু তাই নয়, শিশু পাচারের করিডর তৈরি হয়েছে বাংলা, নারী পাচারের করিডর তৈরি হয়েছে বাংলা, ড্রাগ 2 নম্বরই ওষুধের করিডর তৈরি হয়েছে বাংলা। বাংলা অপরাধীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমরা সামান্য দেখতে পাচ্ছি। হিমশৈলের চূড়া মাত্র টিপ অফ দ্য আইসবার্গ। কিন্তু এই বাংলার প্রতিনিয়ত অলিতে গলিতে আপনি চলে যান, শিশু পাচার থেকে, নারী ধর্ষণ থেকে, খুন থেকে শুরু করে 2 নম্বরই ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছুতে ভরে গেছে এই বাংলা। আর তিনি কালকে কুমিরের কান্না কাটবে। তিনি কান্না মানে, তার কান্না মানেই ভোটের বাজনা। ভোটের বাজনা বাজানোর জন্য ওখানে গেছে। এটা শহীদের প্রতি সম্মান জানানো হচ্ছে। কোথায় শহীদের পরিবারগুলো? তাদের কি একজনকে দেখতে পাবো আমরা মঞ্চে? দেখতে পাবো না, তাদেরকে দেখতে পাবো না। তিনি শক্তি প্রদর্শন করার জন্য সবকে ওখানে ডেকে নিয়ে যাচ্ছেন। আপনি যান না, শক্তি প্রদর্শন করবেন, ব্রিগেডে যান, অত বড় ফাঁকা মাঠ আছে, সেখানে যারা শক্তি দেখাবে তারা অনেক জায়গা পাবে। কেন ধর্মতলার মতো একটা ব্যস্ত জায়গাতে আপনি ওইখানটাতে আপনি শক্তি প্রদর্শন করার চেষ্টা করছেন? কিছুই না। ইনি 1 মাসে 100 বার বন্ধ করে ক্ষমতায় এসেছিল। তিনি বলেছে আর এখন বন্ধ করতে দেন না। আজকে আরে 93 বার কি? ওই যে দেবব্রত বাবু যে কথা বলছেন, দেবব্রত বাবুকে আমি বলে যাচ্ছি আপনার চ্যানেল থেকে, উনি আজকে তৃণমূলের কথা বলবেন। কালকে তৃণমূল দলটা যখন থাকবে না, দেবব্রত বাবুকে আমরা স্বাগত জানাবো কংগ্রেস দলে আসার জন্য। কারণ উনি বলেছেন আপনাদের শুনলে ভালো লাগবে, আপনাদের রসদ হবে। দেখুন, দেবব্রত বাবু হাত তুলছেন, আপনারা বলতে ভালো লাগবে। দেখুন, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী, শুনুন না প্লিজ, ভালো লাগবে, রসদ পাবেন আপনি, ভালো লাগবে। আমি আসছি শুনবো, আপনার কাছে আসবো। আমি শুভমবাবুর কাছেও যাবো। আমি এক এক করে আসছি। আমি সব বুঝতে পেরেছি, ভালো লাগবে আপনার। শুনুন, আমি বলছি এই যে ধর্মতলা চলো বা যাবতীয় বিষয় যা বলা হচ্ছে, আমাদের গ্রাউন্ড জিরো রিপোর্ট যখন আমরা দেখছি, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, পুঙ্খানুপুঙ্খ আপডেট দিচ্ছে। আমি বলছি সেইখানে অভিষেকের ফ্ল্যাগ ঝুলছে, বারবার করে অভিষেকের ফ্ল্যাগ ঝুলানো হচ্ছে, হলুদ সেই ফ্ল্যাগ, এবং সেখানে শুধুমাত্র অভিষেকের নাম লেখা। আমি বলছি 21শে জুলাইয়ের সঙ্গে, 93-এর 21শে জুলাইয়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রন্ধ্রে রন্ধ্রে কোনো কানেকশন নেই, আমি যদি খুব ভুল না হই। তাহলে তার ফ্ল্যাগ ঝোলানো হচ্ছে, বলানো হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার করা হচ্ছে। এটা 21শে জুলাই। আমি যাবো, সময় নেব 2 সেকেন্ড। এটা হচ্ছে যে এই হলুদ রঙের বিশেষ প্রতীকী ফ্ল্যাগ, জাতক আমার নিজে দেখে আসা, সেটা হচ্ছে কিন্তু শুধু ধর্মতলায় সীমাবদ্ধ নয়। আচ্ছা, এটা স্টার্টিং ফ্রম, আমি বলছি তারাতলা থেকে টুয়ার্ডস যদি ডায়মন্ড হারবার দিকে যাই, আপ টু জোকা অবধি যে মেট্রো রেল গেছে, তার তলায় যত ওয়ালি রেলিং আছে, সেখানে এই হলুদ মানে আমার আগামী দিনের অধিনায়ক এই করে হলুদ যে ফ্ল্যাগিং, সেই ফ্ল্যাগিং এ কিন্তু টোটাল ডায়মন্ড হারবার রোড ভরে গেছে তারাতলা থেকে। আমি আরো একটা বিষয়, ওখানে সীমাবদ্ধ নয়। আমি আরো একটা বিষয়, আমি আগে আসবো, আরো একটা বিষয় বলছি, আরো একটা বিষয় তুলে ধরে আমি শুভম বাবুর কাছে, এখানে দেবব্রত বাবু আপনার কাছে যাবো প্লিজ। আমি একটু বাকিদের কাছেও আসি, বিরোধীদের একটু বলার সুযোগ দিন। বাকিদের কিছু বলার নেই তো, কি আশ্চর্য বলছেন তো ওনারা, সব আপনারাই বলবেন। শাসক শিবিরে শুধু বলে যাবে, বিরোধী শিবিরা শুধু বসে বসে শুনবে, তাহলে গণতান্ত্রিক অধিকার কোথায় থাকলো? কোথায় উত্তর? আরে উনি জানেন না কোন কংগ্রেস করে, সেটাই বলতে পারছেন না। একটু ধৈর্য ধরুন না প্লিজ। আরে রতন বাবু কোন কংগ্রেস করে সেটাই জানেন না। ভালো লাগবে আপনার, ভালো লাগবে, প্লিজ শুনুন না, শুনুন একটু, ভালো লাগবে। আমি শুভম বাবুর কাছে যাবো। শুভম বাবু, আজ যে বিষয়টি সামনে এসছে তা হলো এই যে ধর্মতলা যেখানে বড় করে সভামঞ্চ করা হয়েছে, আমি একটু সময়টা তুলে ধরি, মানে টোটাল ডায়াগ্রামটা একবার তুলে ধরি। সেখানে স্পষ্ট যেটা জানতে পারছি আমরা, যে মূল মঞ্চের উচ্চতা 13 ফুট,
বসবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ শীর্ষ নেতৃত্বরা। দ্বিতীয় মঞ্চের উচ্চতা 12 ফুট, বসবেন শহীদ পরিবারের সদস্যরা। দ্বিতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। 13 জন সদস্য যারা মারা গিয়েছিলেন, নিহত হয়েছিলেন, তাদেরকে মূল সারিতে না রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রথম সারিতে থাকেন আর সেটা নিয়ে রাজনীতি করবার চেষ্টা করেন। শুভম বাবু। না দেখুন, এটা তো বিষয়টা রাজনৈতিক এই সভাতেই তো এটা পরিণত হয়েছে। এই রাজনৈতিক সভার পেছনে আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য যে শহীদদের স্মরণ করা, এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুলে যান। নিজে ভুলে না গেলে তো ওই নাচ গান ওই মঞ্চ থেকে হতে পারে না। কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সভা যেটা স্মরণ সভা, সেই স্মরণ সভায় কোনোদিন ওই ধরনের চটুল নাচ গান হতে দেখবেন? সেটা তো হয় না। আমি আরেকটা দ্বিতীয় কথা আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বিষয় আপনাকে বলছি, সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই দুটোর পার্থক্যটাই তো ভুলে গেছেন। এবং বারবার আপনি দেখুন, এসএসসিতে দুর্নীতিতে যারা প্রমাণিত দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, তাদের চাকরি যায় এবং তাদের ভাতার ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। আপনি দেখবেন সরকারি প্রকল্পের কাজ হয় বিভিন্ন অঞ্চলগুলোতে, সেখানে সরকারি প্রকল্পের কাজে বসে থাকে তৃণমূলের স্থানীয় নেতারা দলীয় ঝান্ডা লাগিয়ে। সুতরাং জগন্নাথ ধাম, সেই জায়গা থেকেই আমি একটা সিরিয়াস প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে, এটা তো প্রমাণিত বিগত বছরগুলোতে 21শে জুলাই আমরা দেখেছি যে সরকারি রিসোর্স ব্যবহার করা হয়। এবার সরকারি রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে তৃণমূল দল একটা যুক্তি দিতে পারে যে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত, কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই দল এবং রাজ্য সরকার এই দুটোকে এক করে ফেলেছেন, আমার মনে হয় একটা নিরপেক্ষ তদন্ত এই নিয়ে হওয়া উচিত যে আগামীকাল যে 21শে জুলাইয়ের সভা হবে তাতে কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, লোক আনার ক্ষেত্রে, সভা পরিচালনার ক্ষেত্রে এবং বিভিন্ন খাতে কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, এবং সেই ব্যয়ের সোর্সটা কি, সোর্সটা তৃণমূল দলের ফান্ড নাকি রাজ্য সরকারি তহবিল, এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত আমার মনে হয় হওয়া উচিত। খুব খুব সুন্দর পয়েন্ট আপনি তুলেছেন। আমি আসবো আপনার কাছে, কিন্তু সোমবাবুর কাছে আমি একটু সংক্ষেপে উত্তরটা নেব। হ্যাঁ বলুন। আমি জাস্ট এর সঙ্গে যুক্ত করব যে এত কিছু আলাপ আলোচনার ক্ষেত্রে দিনের শেষে কিন্তু একটা অঙ্কই রয়ে যায়, সেটা হচ্ছে কি, কিন্তু ম্যাজিশিয়ানের মতো এই ভোট অঙ্কের খেলাটা কিন্তু মমতা ব্যানার্জি বোঝেন, আর বোঝেন দেখেই আমাদের স্মৃতিপটে মনে পড়েন, জানি না দেবব্রত বাবুর মনে আছে কিনা, অর্থাৎ জঙ্গলমহল যখনকে ওই আদিবাসী বেল্ট, দলিত বেল্টের যখন ভোট আনার ব্যাপার থাকে, জড়ো করার ব্যাপার থাকে, তখন নবারুণ ভট্টাচার্য মহাশ্বেতা দেবীর ছেলের ইয়েতেই কথনেই পাই, সেই প্রয়োজনে কিন্তু সেই অশীতিপর বৃদ্ধা অবস্থায় মহাশ্বেতা দেবীকে যেন তেন প্রকারে 21শে মঞ্চের সেই প্ল্যাটফর্মেই কিন্তু তুলে আনা হয়েছিল, কারণ তিনি জানেন কখন কি ইমোশনটাকে ব্যবহার করতে হয়। আলটিমেট এত কথার শেষে কিন্তু উনি দিনের শেষে ওই যে বললাম ভোটের অঙ্কের খেলা, সেটা কিন্তু ম্যাজিশিয়ানের মতো মিলিয়ে দেন। ঠিক, আমি একটা বিষয় সরাসরি একটু তুলে ধরে আমি দেবব্রতবাবুর কাছে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্টের দিকে যাব। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল যখন পরিদর্শন করতে আসছেন, তখন আমি খুব দেখলাম সুকৌশলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই প্রসঙ্গে ইতিহাসটাকে একটু ঝালিয়ে নিলেন। আমি জানি না এটা কেন ঝালিয়ে নেওয়া হলো, তার কারণ আগের বার 21শে জুলাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি গ্রাউন্ড জিরোর রিপোর্ট, অনেকেই তো আসছেন, তাদের মধ্যে থেকে কাউকে প্রশ্ন করা হচ্ছে 21শে জুলাইয়ের ইতিহাসটা জানেন, অনেকেই বলতে পারছেন না। আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অস্বস্তিতে হয়তো আর পড়তে চাইছেন না, তাই জন্যই আগে ভাগে সবাইকে একটু বুঝিয়ে দিয়েছেন। দেবব্রতবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। আমি শুধু একটা বিষয় জানতে চাইবো শুভমবাবুর কথা প্রসঙ্গে, পাগলু ডান্স বা পাগলু নাচ, এই যে গানগুলো আপনারা ব্যবহার করছেন, এটা কি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, নাকি এটা দ্বারা আপনারা বোঝানোর চেষ্টা করেন সাধারণ মানুষকে যে সাধারণ মানুষ এবার পাগলের মতো করে নাচবে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। দেখুন, 21শে জুলাইটাকে না সবাই ফুটেজ খেতে নেমে পড়ে, বুঝলেন তো, বামেরাও তাদের বাইরে নয়, তারাও ফুটেজ খাবার জন্য নেমে পড়লো, একটা করে মামলা করে দিল, ঠিক আছে, তারা ফুটেজ খেতে নেমে পড়লো, বিজেপি নেমে পড়লো, উত্তরকন্যা দিয়ে নেমে পড়লো। এই যে শুভম বাবু এখন বলছেন কি পরিমাণ হিসাব হলো, কি পরিমাণ খরচা হলো, কোন খাতে খরচা হলো, শুভম বাবু একটা মামলা করুন না, করেন তো, অনেক মামলা করেন না, একটা ওই আপনার ওই একে দিয়ে বিকাশ বাবুকে একটা মামলা করে দিন, অসুবিধার কি আছে? আর এই যে বারে বারে যারা বলছিল না দল উঠে যাবে, দল এ করে যাবে, রতনবাবু বলছিল, আরে দল তো আপনারা 98 সালে মমতা ব্যানার্জিকে তাড়িয়েছিলেন, মমতা ব্যানার্জি তো কংগ্রেস ছেড়ে যায়নি, আপনারা তাড়িয়েছিলেন, তখন বলেছিলেন কি তেল মুড়ি চপ, 3 মাসের কংগ্রেস, সরস্বতী পুজোর টিম,
তারাই আবার নাকখত দিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছিল। এইখানেই মমতা ব্যানার্জির জয়। আপনারা যারা গালাগাল দিয়েছিলেন, আপনারাই নাকখত দিয়ে তৃণমূল কংগ্রেসে এনেছিলেন। আর এই যে আপনি বললেন 350 মানুষ মারা গেছে, শুনুন আপনাকে বলে দিচ্ছি, 2009 সালে প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল, এটা আমার কথা না, একদম বিধানসভায় লিখিত আকারে আছে, দরকার পড়ে রেকর্ড সেকশনে গিয়ে দেখে নেবেন। প্রশ্নোত্তর পর্বে তার আমলে এই 7-8 বছরে উনি বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, কি পরিমাণ খুন এবং কি পরিমাণ ধর্ষণ হয়েছিল সেই তথ্য উনি দিয়েছিলেন। 2224টার মতো খুন এবং 2437টার মতো ধর্ষণ ওই 9 বছরে আপনাদের হয়েছিল, সময় সেটা কতটা হলো? বিধানসভার রেকর্ডে আছে। এবং আপনাদের সময় কতটা হলো? সেটা স্টেট বিধানসভায় রেকর্ড আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। কতগুলো আছে? আলী ও দিল তো 350, না এক্ষুনি দিল, রতনবাবু দিল তো। নাকখত দিতে হবে না দেবব্রতবাবু। আরে তথ্য নেই, বেশ, আরে রতনবাবু দিল। আমি শুভমবাবুর কাছে যাবো। শুভমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড আসছি প্লিজ। না, এটা ডিবেট সেশন নয়, প্লিজ 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট করার সুযোগ দেবো। শুভমবাবু বলুন। শুভমবাবু, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, স্পষ্ট বলুন। প্রথম কথা হচ্ছে 26,000 পরিবারের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল, অথচ এখনো এসএসসি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না। এই বিজেপি সরকার অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন তাদেরকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে না। আমাদেরকে মামলা করে কি হবে? আমরা তো মামলা আগেও করেছি, আবার করতে পারি। কিন্তু যদি আরএসএস বিজেপির হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর থাকে, তাহলে যেখানে এসএসসি দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারেন, সেখানে এই 21শে জুলাইয়ের সভায় তিনি কত খরচা করলেন, কোন খাতে কি খরচা করলেন, সরকারি তহবিল তছরূপ করলেন কিনা, সেই মামলা করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব, যতদিন মাথার ওপর আরএসএস বিজেপির হাত আছে, সেটা আমরা মনে করি না। বেশ, আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনারা সবসময়ই বলেন যে আপনাদের যাবতীয় হাততালি দিচ্ছেন কেন দেবব্রতবাবু? ভালো লেগেছে স্টেটমেন্টটা? ভালো মাঠ লেগেছে? ছেড়ে পালিয়ে গেল তো কি বলবো, কিছু বলার নেই তো, চলে গেল এসএসসি তে, কি আর কি বলবো। মামলাবাজরা মামলা করতেও ভয় পাচ্ছে, ফুটেজ খেতে যে এসেছিল মামলা করতে, তা পালিয়ে গেল, কি বলবো আর, চলে গেল এসএসসি তে। আরে 21শে জুলাই নিয়ে কথা হচ্ছে, বলুক না, আমরা তো চাই। এরাই তো বলেছিল তৃণমূল কংগ্রেস উঠে যাবে, 30 বছর তো কাটিয়ে দিলাম দাদা, আশা করি আর কটা বছর আমরা দেখে নেবো, আমাদের ঠিক। জীবনদশা আমরা কাটিয়ে দেবো। তার মানে তৃণমূল আপনারা কংগ্রেস নিয়ে। ধরেই নিয়েছেন যে আপনারা জীবনদশায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে, কিসের ভরসায় থাকবে সেটা আমরা বিভিন্ন ভোটের সময় দেখতে পাই। আরে মানুষের ভরসায়, মানুষের ভরসায়। ওই দেখুন, আমি কি বললাম? আমি তো কিছু বলিনি। এই দেখুন, আমি কিছু বললামই না, আর আপনি এরকম রেগে যাচ্ছেন, কি আশ্চর্য। আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, হয়ে গেল আপনি কি প্ল্যান করে এসেছেন যে আজকে সবার এয়ার টাইম নষ্ট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব রতনবাবুর কাছে যাবো। চুপ করুন। রতনবাবু, আমার প্রশ্নটা একটি জায়গাতে, তাহলে আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে কংগ্রেসের কাছ থেকে তৃণমূল কংগ্রেস এই 21শে জুলাই হাইজ্যাক করেছে, কেন বলেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখেছি যখনই কেউ মারা গেছে এবং আন্দোলন করতে গিয়ে মারা গেছে, তাদেরকে কিন্তু আমরা শহীদের মর্যাদা দিয়ে থাকি। এইখানটাতেও তাই, সে তৎকালীন সময় তিনি কংগ্রেসে ছিলেন, 13 জন মারা গেছেন, তাই আমরা সেটাকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। এখন হাইজ্যাক করলো কি করলো না করলো সেটা তাদের ব্যাপার। অন্তত আমরা পলাশির প্রান্তরে আগামীকাল 21শে জুলাই 13 জন শহীদের সাথে সাথে আমাদের ঘরের মেয়ে অভয়া এবং আমাদের ছোট্ট মেয়ে তামান্না যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, তাদের প্রতিও আমরা শহীদের সম্মান জানাবো। তাই আমরা আপনাদের চ্যানেল থেকে সর্বস্তরের মানুষ যারা কর্মী বলে না, কংগ্রেসের সর্বসাধারণের মানুষেরকে আমাদের নেতা সবাই আসুন, এসে আমরা এই শহীদের প্রতি এবং অভয়ের প্রতি এবং তামান্নার প্রতি সম্মান জানাই এবং শহীদের সম্মান জানাই। এটা আমরা সকলকে আমরা বেশি সময় দিতে পারবো না। আমি আলিবাবুর কাছেই যাবো। দেবব্রতবাবু, আমি বিশ্বাস করি আপনি আনইন্টারাপ্টেড শব্দটার অর্থটা বোঝেন। প্লিজ, আমি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আনইন্টারাপ্টেড শুধু প্রশ্নটা একটি জায়গাতেই থাকবে, তা হলো বাংলার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো বিজেপি হোক বা যে কোনো বিরোধী শিবিরের ক্ষেত্রে কোনো সভা হলে পরে বিভিন্ন রকম শর্তাবলী প্রযোজ্য হয়, সেই বিষয়ে কি বলবেন? কালকের ক্ষেত্রেও একই রকম বিষয় ধরা পড়ছে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আগামীকাল আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে শিলিগুড়ির উত্তর কন্যা, যেটা উত্তরবঙ্গের কেন্দ্রীয় রাজ্য সরকারের একটা মন্ত্রীর একটা সচিবালয়, সেই উত্তর কন্যাতে আমাদের অভিযান রয়েছে। আমরা মিছিল করব। প্রথম ইস্যু যেটা হচ্ছে যে মা বোনদের উপর যে অত্যাচার হচ্ছে, মা বোনদের উপর যে ধর্ষণ করা হচ্ছে, মা বোনদের উপর যে নারী নির্যাতন করা হচ্ছে, এর প্রতিবাদে
আমরা আগামীকাল উত্তর কন্যাতে আমরা একটা বড় ধরনের র্যালি করব এবং অবশ্যই আমরা বিক্ষোভ মিছিল আমরা অবশ্যই করবো সেখানটায়। উত্তর কন্যাচলও ডাক দিয়েছি। এবং অপরদিকে মেদিনীপুরেও আরেকটা তর্পণ কার্যক্রম হবে। এই যে বিজেপি এই সময়কালের মধ্য দিয়ে, অর্থাৎ 21 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতজন বিজেপি কর্মী খুন হয়েছে, সমস্ত কর্মীদের সংক্ষেপে। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব মেদিনীপুরে। সেখানে আপনারা জানেন সেখানে সমস্ত কিছু হবে। সেই জন্য আমরা যেটা বলছি, তৃণমূল কংগ্রেস যে 21শে জুলাই পালন করছে, এই 21শে জুলাই আর পালন করতে হবে না। বেশ আমি সৌমেনবাবুর কাছে যাবো। আমি একটা বিষয় বুঝতে পারি না যে 21শে জুলাইয়ের বিষয়টি সম্পূর্ণ বামেদের বিরুদ্ধে, কিন্তু প্রশ্ন হচ্ছে 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের জিনিস তৃণমূল কংগ্রেস পালন করছে, সেই তৃণমূল কংগ্রেস আবার বিজেপি সম্বন্ধে বলছে। আমি বলছি 21শে জুলাই আদৌ স্মরণ হচ্ছে, নাকি আইবুড়ো ভাত চলছে, নাকি সবটাই গিমিক? আপনার 1 মিনিট সময় হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, প্লিজ। আমি আসছি সৌমেনবাবু। আমি তো বলেছি যে 21শে জুলাইয়ের মঞ্চ এখন হচ্ছে, মনে করুন যে কোনো তাদের যে অ্যানুয়াল একটা কর্মী বাহিনী যেটা আছে বুথ লেভেল পর্যন্ত, সেই কর্মী বাহিনীকে ঝালিয়ে নেওয়া, অর্থাৎ তাদেরকে একটা, যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি যে মমতা ব্যানার্জি কাল থেকেই যে আগামী নির্বাচনের যে সুতোটা সেখান থেকে কী সুরে বাজবে, অর্থাৎ সেতার কী সুরে বাজবে, সেটা কিন্তু যত কেন্দ্রীকৃত পার্টি, তাই ওখান থেকে যে মেসেজটা দেওয়া হবে, যে স্লোগানগুলো দেওয়া হবে, সেগুলোই দেখবেন কয়েক মাসের মধ্যে সারা পশ্চিমবঙ্গের দেওয়ালে দেওয়ালে চলে যাবে। এবং একই সঙ্গে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বুথ লেভেল পাহারাদার কর্মীর অভাবের জন্যই আজ মনে করুন আমরা যতই গালিগালাজ দিই, যে বিরোধীরা সেই জায়গাটা 15 বছরে আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি, এবং সেটাকেই বলা যায় শূন্য মাঠে যে বলা যায় যে গোল দিতে, তাই শাসকের কোনো অসুবিধা হচ্ছে না। বেশ, একেবারে অন্তিম ছিলাম। আপনাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ ট্রাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। তাহলে মূল বিষয় কি দাঁড়ালো? অধরা থাকলো অনেকগুলো প্রশ্নের উত্তর। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, যে বিষয়কে নিয়ে এত জল ঘোলা, তার কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত অধরা। জানতে পারিনি সাধারণ মানুষ কি ঘটেছিল সেই সময়তে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ওই সবটাই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। বামের বিষয় চলে আসছে সরাসরি বিজেপির ক্ষেত্রে, কংগ্রেসের বিষয় চলে আসছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। এবার দেখার উত্তরের উত্তরকন্যা আর দক্ষিণের ক্ষেত্রে এই ধর্মতলা 21শে স্মরণ, কোনটাকে সাধারণ মানুষ বেশি অ্যাকসেপ্ট করে, মেনে নেয়। নজর থাকবে, আপনারা নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দা। প্রতিদিন ঠিক বিকেল 6:57 শুধুমাত্র ট্রাই টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠান, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।